রাশিয়া ইউক্রেন উত্তেজনা বাড়ছেই। যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা। ট্রাম্পের দেয়া প্রস্তাবে পুরোপুরি একমত নয় মস্কো, জানালো ক্রেমলিন। ভারতের ওপর বাড়তি শুল্কারোপ, ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ, দাবি রুশ প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে, নিশ্চিত করলেন পুতিন। গাজায় সংঘর্ষে ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত। ত্রাণ সহায়তা লুটের সঙ্গে জড়িতের অভিযোগ। তেল আবিবের বিরুদ্ধে প্রায় 40 হামাস সদস্যকে হত্যার দাবি। এবং ক্যারিবীয় উপকূলে আবারও সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত অন্তত 4, নিশ্চিত করলেন সমরমন্ত্রী হেক্সেট। অভিযান অব্যাহত রাখার ঘোষণা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইতি টানতে দুদেশের সঙ্গে আলোচনার মধ্যেও থেমে নেই মস্কো কিয়েভের পাল্টাপাল্টি হামলা। গত 2 দিনে ইউক্রেনের প্রায় 150 এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। এমনকি অর্ধশতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি দেশটির। রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় একটি মিগ-29 যুদ্ধবিমান ও একটি রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। স্পেশাল ফোর্সগুলো রাশিয়ার দখলকৃত এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালিয়ে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি। এদিকে যুদ্ধ শেষ করতে ট্রাম্পের দেয়া প্রস্তাবের কয়েকটি অংশ নিয়ে মস্কোর দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে যে কোনোভাবে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল দখল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, সামরিক বা অন্য কোনো উপায় যেভাবেই হোক দনবাস ও নোভরসিয়া মুক্ত করা হবে। রুশ গণমাধ্যম বলছে, পুতিনের এমন মন্তব্য দখল করা অঞ্চল থেকে না সরারই ইঙ্গিত। ইউক্রেনের ডনবাস পুরো নিয়ন্ত্রণে নেবে রাশিয়া বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাব রুশ প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করেননি বলে জানিয়েছে ক্রেমলিন। মুখপাত্র বলেন, এ বিষয়ে সরাসরি মতবিনিময় হয়েছে, যা পরবর্তী আলোচনার দরজা খোলা রাখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়ার দাবি এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়কে আলোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে মস্কোর ওপর চাপ বাড়াতে 2027 সালের শেষ নাগাদ রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গত 29 নভেম্বর কৃষ্ণসাগরে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেন রাশিয়ার কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজে হামলা উদ্বেগজনক উল্লেখ করে তুরস্কের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে হামলার বিস্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য দেশটির। জ্বালানির প্রবাহ অবাধ রাখতে অবকাঠামোগুলোকে সংঘাতের বাইরে রাখার আহ্বান জানান তুরস্কের জ্বালানি মন্ত্রীও। ইরান ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। সম্প্রতি জিসিসির সদস্যভুক্ত সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত 3টি দ্বীপ এবং আরাস গ্যাস ক্ষেত্র নিয়ে পুনরায় দাবি তোলায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আবু মুসা গ্রেটার ও লেসার টম দ্বীপ নিয়ে আঞ্চলিক দাবির পুনরাবৃত্তির নিন্দা জানান। দ্বীপগুলো ইরানের ভৌগোলিক অখণ্ডতার অবিচ্ছেদ্য অংশ জানিয়ে বলেন, বারবার দাবি করলে কোনো দেশের ঐতিহাসিক এবং ভৌগোলিক অবস্থান বদলায় না। এমন ভিত্তিহীন দাবির কড়া সমালোচনা করে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছেন ইরানের জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, প্রতিবেশী দেশগুলোর উচিত আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখা, ইরানের রেড লাইনে হস্তক্ষেপ না করা। 12 দিনের যুদ্ধে প্রতিবেশী কিছু দেশ শত্রুপক্ষকে সমর্থন দেওয়া সত্ত্বেও ইরান সংযম দেখিয়েছে উল্লেখ করে তেহরানকে দুর্বল ভাবার কোনো কারণ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে জিসিসির 46তম শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে দ্বীপগুলোর দাবি নিয়ে পুনরাবৃত্তি করে সদস্যভুক্তরা। পরিষদের দাবি, ইরান 3টি দ্বীপ দখলে রেখেছে। দ্বীপগুলোর আঞ্চলিক জলসীমা, আকাশসীমা এবং অর্থনৈতিক অঞ্চল সবই আমিরাতের অন্তর্ভুক্ত। আরাস বা আল দুররা গ্যাস ক্ষেত্র পুরোপুরি কুয়েতের জলসীমায় এবং নিরপেক্ষ ওই অঞ্চলের সম্পদের মালিকানা শুধু সৌদি আরব ও কুয়েতের বলেও দাবি তোলা হয়। বিশ্লেষকরা বলছেন, জিসিসির দাবিগুলো আন্তর্জাতিক আইন ও ইতিহাসের আলোকে বৈধ নয়। এই পরিস্থিতি পারস্য উপসাগরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলেও শঙ্কা তাদের। যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতেরও একই সুযোগ থাকা উচিত বলে জানান তিনি। নয়াদিল্লির ওপর ওয়াশিংটনের বাড়তি শুল্কারোপ ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন পুতিন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন তিনি। দীর্ঘ 4 বছর পর ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসেই ব্যস্ত সময় পার করছেন রুশ প্রেসিডেন্ট। বলেন, ভারতের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপ ও রুশ তেল ক্রয়ে বিধিনিষেধ সবই ভারতের অর্থনৈতিক প্রভাব নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ। এ সময় যুক্তরাষ্ট্র এখনও নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে জ্বালানি কিনছে উল্লেখ করে ভারতেরও একই সুযোগ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে পুতিনের সঙ্গে রয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসোভ ও শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি দল। এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসোভ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে চলমান প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনা এবং নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। দ্রুত S-400 ক্ষেপণাস্ত্রের বাকি ইউনিটের সরবরাহ সহ যৌথ মহড়ার বিষয়ে আলোচনা করেন দুই দেশের কূটনীতিকরা। পুতিনের সফরের আগে রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সহযোগিতা দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। গাজার অভ্যন্তরে বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষে ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যে ত্রাণ সহায়তা, লুট ও হামাস বিরোধী কার্যক্রম চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি। এদিকে দক্ষিণ গাজায় সুড়ঙ্গে থাকা প্রায় 40 জন হামাস সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে। এমন অবস্থায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় আগামী বছরের ইউরোভিশন গান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। একদিকে খাদ্যাভাব, অন্যদিকে দখলদারদের আগ্রাসনে সংকটাপন্ন গাজাবাসী। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইয়েলো লাইনে প্রবেশের অভিযোগ তুলে গুলি চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। রয়টার্স জানিয়েছে, নিয়ন্ত্রণাধীন দক্ষিণ গাজার রাফা শহরে মাটির নিচে সুড়ঙ্গে থাকা প্রায় অর্ধশত হামাস সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। তেল আবিব ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, বহু হামাস সদস্য কয়েক মাস ধরে সুড়ঙ্গে আটকা ছিল, যাদের মধ্যে কেউ কেউ যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন এবং কিছু সদস্য আত্মসমর্পণ করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ত্রাণ সহায়তা লুটের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলিপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন বলে জানা গেছে। গণমাধ্যম বলছে, গাজার অভ্যন্তরে বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষে আহত হলে তাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবু শাবাবের গ্রুপ পপুলার ফোর্স দীর্ঘদিন ধরে হামাস বিরোধী কার্যক্রম চালিয়ে আসছিল। গাজার মতো লেবাননেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের মাহরুনা, জাবা সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদাররা। অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেমের কাছে দখলদারদের অভিযান ও গুলিতে আহত হয় বেশ কয়েকজন। এদিকে গাজায় মানবিক সংকট লাঘব এবং পুনর্গঠন পরিকল্পনায় সহায়তায় ফিলিস্তিনকে $100 মিলিয়ন সাহায্য দেওয়ার ঘোষণায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চীনের এই উদারতার প্রশংসা করেন তিনি। ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় আগামী বছরের ইউরোভিশন গান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তেল আবিবকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি তোলা হলে মূল আয়োজক তালিকায় রাখার কথা জানালে এমন সিদ্ধান্ত নেয় দেশগুলো। পারস্য উপসাগরে 3টি দ্বীপ ও আরাস গ্যাস ক্ষেত্রের দাবি পুনরায় তোলায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। জিসিসির সদস্যভুক্ত দেশ আমিরাতের এমন দাবি প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। দ্বীপগুলো ইরানের ভৌগোলিক অখণ্ডতার অবিচ্ছেদ্য অংশ জানিয়ে বারবার দাবি করলেই কোনো দেশের ভৌগোলিক অবস্থান বদলায় না বলেও কটাক্ষ করেন বাঘাই। এমনকি ইরানকে দুর্বল ভাবার কোনো কারণ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি। জোহরান মামদানির গ্রেফতারের হুমকি উপেক্ষা করেই নিউ ইয়র্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির যুদ্ধাপরাধের পরোয়ানা মাথায় নিয়েই নির্ধারিত সময়ে নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় নেতানিয়াহুকে আদৌ গ্রেফতার করা যাবে কিনা এ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। গাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গেল বছরের নভেম্বরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এরপরই নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দেন, শহরে পা রাখলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। তবে মামদানির সতর্কতা উপেক্ষা করেই নিউ ইয়র্কে যাওয়ার কথা জানালেন নেতানিয়াহু। নিউ ইয়র্ক টাইমসের একটি সাক্ষাৎকারে একথা জানান তিনি। মামদানির সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে জানান, নিউ ইয়র্কের নতুন মেয়র ইহুদিদের টিকে থাকার অধিকার মেনে নিলে তবেই তিনি আলোচনায় প্রস্তুত। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এ পরোয়ানায় কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে গ্রেপ্তার করার এখতিয়ার আদৌ কোনো মেয়রের আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা বাস্তবিকভাবেই প্রায় অসম্ভব। এর পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর পক্ষ নিয়েছেন। এতে আরও জটিল হয়ে উঠেছে পরিস্থিতি।